আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর বন্ধুরা। তৃতীয় অধ্যায়ের প্রথম পর্বে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম। সাথে আছে আমি মোহাম্মদ রাজীব ফ্রম স্কিল হাট বাংলাদেশ। এই তৃতীয় অধ্যায়টা আমরা তিনটি ধাপে পড়ব। তৃতীয় অধ্যায়টা আমরা তিনটা ধাপে পড়ব। প্রথম পর্বে আমরা কি পড়ব? পার্ট 19 থেকে 22। তারপর দ্বিতীয় পর্বে আমরা পড়ব কত, যে 22 থেকে রেস্ট কত আছে, মনে হয় 26 পর্যন্ত আছে। তারপর তৃতীয় পর্বে আমরা কি করব? এই যে তৃতীয় পর্বে আমরা পড়ব পার্টের এমসিকিউ প্লাস হচ্ছে এসএকিউ, অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। তো আর দেরি কেন, চলো প্রথম পর্ব শুরু করা যাক। তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে নিরাপদ নৈতিক ব্যবহার। অর্থাৎ বাস্তব জীবনে যেমন আমাদের নিরাপদ নিরাপদ জীবনের বা নিরাপত্তার প্রয়োজন আছে এবং নৈতিকতার প্রয়োজন আছে, ঠিক তেমনি ইন্টারনেট জগতেও কি ইন্টারনেট ব্যবহার করার জন্য আমাদের কি নিরাপত্তা প্রয়োজন এবং অবশ্যই আমাদেরকে কি নৈতিকভাবে ব্যবহার করা উচিত। নৈতিকভাবে ইন্টারনেট ব্যবহার করা উচিত। আমরা যে কাজ বাস্তবে যদি আমরা ভালো কাজ করে থাকি, তখন আমরা ইন্টারনেটেও কি ভালো কাজ করবো অবশ্যই। যেই মন্দ কাজটা আমি বাস্তবে করি না, এই মন্দ কাজটা আমরা অবশ্যই ইন্টারনেটেও করব না। তো এই পাঠ শেষে আমরা কি কি জানবো দেখি একটু। এই যে এই অধ্যায় শেষে আমরা মাত্রাতিরিক্ত ইন্টারনেট ব্যবহার ক্ষতিকর দিকগুলো ব্যবহার করতে পারবো। এই যে যারা মাত্রাতিরিক্ত, অর্থাৎ তুমি যদি অতিরিক্ত কম্পিউটার ব্যবহার করো বা ইন্টারনেট ব্যবহার করো, তার জন্য তোমার যে ক্ষতি হতে পারে এগুলো জানবো। সামাজিক ক্ষেত্রে প্রভাব পড়তে পারে, অবশ্যই সামাজিক ক্ষেত্রে প্রভাব পড়ে। তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার সম্পর্কিত আইন ব্যাখ্যা করতে পারবো। এই তথ্য যোগাযোগ প্রযুক্তি শুধু ব্যবহার করলে পড়বে না, হবে না, তার সম্পর্কে বিভিন্ন আইন আছে, এগুলো আমাদেরকে জানতে হবে। তারপর 4 নম্বর, নিরাপদ ও নৈতিক ব্যবহারের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবো। 5 নম্বর, মাত্রাতিরিক্ত ইন্টারনেট ব্যবহারের পরিণতি সম্পর্কে কার্টুন আঁকতে পারবো। তো আমরা এই যে পার্ট 19 হচ্ছে সচেতন ব্যবহার। সবকিছুরই জন্য আমাদের কি থাকা উচিত? সচেতন থাকা উচিত। সচেতনতাই একটি কাজকে সুন্দরভাবে করতে সহায়তা করে। তাই আমরা যে কোনো কাজ করার আগে কি থাকবো? সচেতন থাকবো। এখন দেখি এখানে কি বলছে। তোমাকে যদি একটা ছোট ছুরি দিয়ে একটি গাছের ডাল কাটতে বলা হয়, তুমি সারাদিন চেষ্টা করে কুচিয়ে কুচিয়ে বড় জোর গাছের বাকল একটুখানি তুলতে পারবে, তার বেশি কিছু করতে পারবে না। এটাই তো স্বাভাবিক। মনে করো তোমাকে অনেক বড় গাছ দিল আর তোমাকে দেওয়া হলো একটা ছুরি, ছুরি দিয়ে কি আর গাছ কাটা যায়? অবশ্যই না। কিন্তু ছাগল দিয়ে যেমন হাল চাষ করা যায় না, ছাগল দিয়ে হাল চাষ করলে কি অনেক সময়ের প্রয়োজন হবে, হয়তো অল্প একটু হলে হতে পারবে। হাল চাষ করার জন্য অবশ্যই মহিষ বা গরুর প্রয়োজন পড়ে। কিন্তু তোমাকে যদি একটি ধারালো দা দেওয়া হয়, কয়েক কোপ দিয়েই তুমি গাছের ডালটা কেটে ফেলতে পারবে। এখানে একটা জিনিস লক্ষ্য করো, ছোট ছুরিটা যদি তুমি অসতর্কভাবে ব্যবহার করো, তোমার হাতে পায়ে বড় জোর একটু খোঁচা লাগতে পারে, কিন্তু ধারালো বা অসতর্কভাবে ব্যবহার করলে ভুল জায়গায় কূপ লেগে ভয়াবহ রক্তারক্তি হয়ে যেতে পারে। এই যে এখানে মানে সচেতন থাকতে হবে আমাদেরকে। ওকে, ছোট কাঠি থেকে ধারালো দায়ের ক্ষমতা অনেক বেশি, তাই সচেতন ভাবে সেটা ব্যবহার করে অনেক বড় কাজ করা যাবে, কিন্তু অসচেতন ভাবে সেটা ব্যবহার করলে অনেক বড় বিপদ হয়ে যেতে পারে। এটা সবসময় মনে রাখবে, জীবনের সবকিছুর বেলাতেও এটা সত্যি। এই যে শুধু যে এই একটা ক্ষেত্রে এটা মনে রাখবা এটা না, জীবনের প্রতিটা ক্ষেত্রে এই জিনিসটা মনে রাখবা। প্রতিটা কাজ কিভাবে করবা? সতর্কতা এবং সাবধানতার সাথে করবা। সবচেয়ে বেশি সত্যি এটা এটা তথ্য প্রযুক্তির বেলায়। প্রযুক্তির ক্ষমতা কত সেটা নিশ্চয়ই তুমি এখন অনুমান করতে শুরু করছো। তাই তুমি নিশ্চয়ই বুঝতে পারছো এটাকে ভুল করে ব্যবহার করলে অনেক বড় সর্বনাশ হয়ে যেতে পারে। এই যে তুমি যদি সারাদিন টিকটক দেখতে থাকো তাহলে তোমার পড়াশোনার কি 12টা বাজবে। তুমি যদি সারাদিন ফেসবুক ইউজ করতে থাকো তাহলে তোমার পড়াশোনার কি হবে? ক্ষতি হবে। তা প্লাস হচ্ছে পড়াশোনা করতে হবে এবং তোমার এই যে কি হবে, যে তোমার ব্রেইনের স্মৃতিশক্তিও কিন্তু হ্রাস পাবে। এই যে এখানে একটা ছবি দেখাইছে, সবার চোখের আড়াল থেকে ইন্টারনেট ব্যবহার করা যাবে না। কেন যাবে না? কারণ আমরা এই যে যদি আমরা সবার সামনে ইন্টারনেট ব্যবহার করি, তখন আমরা ভালো জিনিসগুলো দেখি। আর যখন কি সবার সামনে আমরা একা একা ইন্টারনেট ইউজ করি, তখন কিন্তু আমরা ভালো মন্দ দুইটাই দেখে থাকি, কারণ পাশে কেউ থাকে না। তো সবার উচিত সবার সামনে ইন্টারনেট ব্যবহার করা। কারণ আমরা সবার সামনে ইন্টারনেট ব্যবহার করলে আমরা মন্দ কাজগুলো ইন্টারনেটে করব না, কারণ আমাদেরকে বড়রা বা ছোটরা কিছু মনে করতে পারে, প্লাস কিছু আদেশও দিতে পারে যেন এগুলা না করি। কাজেই প্রথমে আমাদের একটা জিনিস খুব ভালো করে শিখে নিতে হবে, আমরা কম্পিউটার, ইন্টারনেট, তথ্য প্রযুক্তি
ব্যবহার করব, কিন্তু সেটি ব্যবহার করব খুব সচেতন ভাবে, যেন কখনো কোনো সমস্যা না হতে পারে। অনেক অনেকের অনেকের কাছেই কম্পিউটারের মূল ব্যবহার হয়ে দাঁড়িয়েছে ইন্টারনেট ব্যবহার। এই ইন্টারনেটে পৃথিবীর সব কম্পিউটার যুক্ত আছে। ইন্টারনেট কি, এই যে তাই কেউ যখন ঘরের ভেতরে বসে কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করে, তখন হঠাৎ করে পুরো পৃথিবীটা যেন তোমার ছোট ঘরের ভেতর হাজির হয়। এই পৃথিবীতে যেরকম অনেক সুন্দর জায়গা রয়েছে যেখানে তোমার যেতে ইচ্ছা করে, ঠিক সেই রকম অনেক ভয়ঙ্কর বিপজ্জনক জায়গাও আছে যেখান থেকে তোমার 100 হাত দূরে থাকা উচিত। চিন্তা করো, এই যে আমাদের সুন্দরবন, অথবা চিন্তা করো পৃথিবীতে এসো অ্যামাজন, অ্যামাজন যে একটা অ্যামাজন বন জঙ্গল, অ্যামাজন জঙ্গল যেটা এটা, আর আমাদের সুন্দরবন, এই জায়গাগুলো যেমন সুন্দর তেমন কি ভয়ঙ্কর। ওকে, তো এটাই বলা হয়েছে যে আমাদের বাস্তব জীবনে যেমন সুন্দর এবং ভয়ঙ্কর জায়গা রয়েছে, ইন্টারনেটও কি সুন্দর, ইন্টারনেটের কি ভালো মন্দ দুইটা দিকে আছে। ওকে, এইখানে এই মনোজগৎ আছে যেখানে তুমি ঢুকলে, প্রবেশ করলে কি তোমার বিপদ অনেক, মানে তোমার জীবন অনেক বিপদের সম্মুখীন হতে পারে। অপরিচিত মানুষকে নাম, পরিচয়, ছবি, পাসওয়ার্ড দেব না। এই যে ইন্টারনেটের ক্ষেত্রে অবশ্যই এই যে নাম, ছবি, পরিচয়, পাসওয়ার্ড দেব না, তাহলে আমার ব্যক্তিগত তথ্য কি হতে পারে, চুরি হতে পারে। ইন্টারনেটের বেলাও তো তোমাদের সাথে একই ব্যাপার ঘটে। তোমার চোখের সামনে অনেক চমৎকার ওয়েবসাইট রয়েছে যেটা তুমি উপভোগ করবে, আবার তার পাশাপাশি অনেক বিপজ্জনক ওয়েবসাইট রয়েছে যেগুলো কোনোভাবেই দেখা উচিত না। অর্থাৎ অনেক ওয়েবসাইট আছে যে এগুলা বানানো হয়েছে কত, যে যাদের বয়স 18++, প্লাস হচ্ছে যে আমাদের জন্য না, অর্থাৎ সাধারণ মানুষের জন্য না, বা যারা ভালো মানুষ তাদের জন্য না, বা খারাপ মানুষ তাদের জন্য বানানো হয়েছে। ওকে, তো শুধু যে ওয়েবসাইট তা নয়, ইন্টারনেট ব্যবহার করে তুমি যখন অন্যদের সাথে যোগাযোগ করো, তখন হঠাৎ করে শুধু পরিচিত মানুষ নয়, সম্পূর্ণ অপরিচিত মানুষের সাথেও যোগাযোগ হয়ে যেতে পারে। এটা স্বাভাবিক। না বুঝে কোনো অপরিচিত মানুষের সাথে সরল বিশ্বাসে যোগাযোগ করে তুমি যদি আবিষ্কার করো মানুষটি আসলে একটা অসৎ উদ্দেশ্য নিয়ে ইন্টারনেটে হানা দিয়েছে, মানুষটিকে যদি তুমি তোমার নাম, ঠিকানা, ফোন নম্বর, ছবি দিয়ে বসে থাকো, আর সেই মানুষটি যদি সেগুলো কোনো খারাপ উদ্দেশ্যে ব্যবহার করে, তখন তুমি কি করবে? এই যে মনে করে তুমি ছবি দিলা, তো এই যে ব্যক্তিকে তুমি ছবি দিছো, এই ব্যক্তি তোমার ছবি দিয়ে কি করলো, ইন্টারনেটে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুললো বা ইন্টারনেটে ছেড়ে দিল, তখন তোমার কি এই নিরাপত্তার ব্যাঘাত ঘটবে না? অবশ্যই ঘটবে। কাজেই আমরা কি করবো না, কাউকে ছবি, নাম্বার এগুলা শেয়ার করবো না। কাজেই কম্পিউটার, ইন্টারনেট ব্যবহার করার প্রথম নিয়মটি হচ্ছে কখনো অপরিচিত মানুষকে নিজের পরিচয়, নাম, ঠিকানা আর পাসওয়ার্ড দিতে হয় না, বা না দেওয়া। তারপর হচ্ছে ইন্টারনেটে অপরিচিত মানুষদের সাথে যোগাযোগ করলে অনেক রকম বিপদ হতে পারে। যেহেতু কেউ দেখছে না, তাই তাদের কথাবার্তা অনেক সময় অসংযত হয়ে যেতে পারে। এই যে অসংযত হয়ে যেতে পারে, শালীনতা ছাড়িয়ে যেতে পারে। সত্যিকার জীবনে আমি যদি অসংযত বা অশালীন ব্যবহার না দেখি, তাহলে সাইবার জগতে কেন সেটি দেখব? এই তোমার আশেপাশে যদি তুমি এইগুলা অসংযত ভাষা, শালীনতার এরকম যদি কেউ না করে, তাহলে তুমি ইন্টারনেটে কেন এগুলার তুমি সম্মুখীন হবে? এটাই বলছে, ইন্টারনেটে অন্যের সাথে রূঢ়, অসংযত, অশালীন হব না। বাস্তব জীবনে যদি তুমি ভালো সবার সাথে ভালো আচরণ করো, তাহলে ইন্টারনেটেও কি সবার সাথে ভালো মন্দ ভালো আচরণ করবা এবং সবার নিরাপত্তা রক্ষার্থে সাহায্য করবা। সবকিছুতেই বয়সের একটা ব্যাপার আছে। তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছো তোমার বয়সী ছেলে মেয়েদের জন্য লেখা বইগুলো পড়তে তোমার ভালো লাগে, বড়দের জন্য লেখা বইগুলো তত ভালো নাও লাগতে পারে। শুধু তাই নয়, অনেক সময় সেটা পড়তে গিয়ে তার বিষয়বস্তুর কারণ তুমি রীতিমতো ধাক্কা খেতে পারো। সাইবার জগতে সেটা হতে পারে, হঠাৎ করে তোমার সামনে যদি এমন কিছু চলে আসে যেটা মোটেও তোমার বয়সের উপযোগী না, তুমি রীতিমতো ধাক্কা খেতে পারো, তোমার মনটাই বিষিয়ে যেতে পারে। কাজেই সতর্ক থাকা ভালো। বাস্তব জীবনে মনে করো তুমি এমন এক জায়গায় গেলা, যে জায়গায় কি অনেক বোকাটে ছেলেরা আড্ডা দেয়, তখন কি তারা তোমাকে বিরক্ত করতে পারে। তো এই যে ইন্টারনেটের ক্ষেত্রে এটা হইতে পারে, তুমি এমন এক ইন্টারনেট ইউজ করতে 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 এমন এক জায়গায় গেলা যেখানে সবাই তোমাকে কি করলো, অনেক অনেক অপমান করলো, বা তুমি এই এই জিনিসটার জন্য মোটেও কি ছিল না, রেডি ছিল না, তখন তোমার মনটা কি হয়ে যেতে পারে, অনেক খারাপ হয়ে যেতে পারে। তাই এগুলো আমাদেরকে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে, এবং এবং
ইন্টারনেটে অনেকে কি করে বিভিন্ন লিঙ্ক দেয়, এগুলো লিঙ্কে যাতে আমরা ক্লিক না করি। তোমরা যারা কম্পিউটার ইন্টারনেট ব্যবহার করো তারা নিচের 3টি নিয়ম মেনে চলবে, দেখবে কখনো কোনো সমস্যা হবে না। কয়টা নিয়ম? এই 3টা নিয়ম অবশ্যই মানা উচিত। এক, ইন্টারনেটে কখনো একা অন্যের চোখে আড়ালে ব্যবহার করব না, এমন জায়গায় বসে ব্যবহার করব যেখানে সবাই তোমার কম্পিউটার স্ক্রিন দেখতে পারে। এই যে সবাই যদি তোমাকে দেখতে পায় তাহলে তুমি অবশ্যই মন্দ কাজ করতে পারবে না। আমরা বেশিরভাগ মন্দ কাজগুলো কি করি? একা একা করি। অর্থাৎ যখন কেউ আমাদেরকে না দেখে তখনই আমরা কি করি? মন্দ কাজগুলো করি বা খারাপ কাজগুলো করে থাকি। তাই আমরা ইন্টারনেটটা সবার সামনে ইউজ করব, তাহলে আমরা আর কি করতে পারবো না? মন্দ কাজ থেকে বিরত থাকতে পারবো। ভুলেও কোনো অপরিচিত মানুষকে নিজের নাম, পরিচয়, ছবি বা পাসওয়ার্ড দিবে না। যে পাসওয়ার্ড তো দেওয়ার প্রশ্নই আসে না। হয়তো বা নাম তোমার, এই যে অ্যাকাউন্টের নাম, ফেসবুকের অ্যাকাউন্টের নাম, বা তুমি যদি বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম ইউজ করো হয়তো বা তোমার নামটা পেয়ে যেতে পারে, ছবি তুমি নাও পেতে পারে, কিন্তু পাসওয়ার্ড ভুলে দেওয়া যাবে না। ওকে। তারপর হচ্ছে 3 নাম্বার, ইন্টারনেট ব্যবহার করবে আনন্দের জন্য, কারো ক্ষতি করার জন্য না। এই যে বাস্তব জীবনে যেমন আমরা আনন্দ বা সবার সাথে সুন্দর ব্যবহার করি, কারো ক্ষতি কামনা করে না, ঠিক ইন্টারনেট যখন আমরা ব্যবহার করব তখন কারো ক্ষতি করার জন্য ব্যবহার করব না। তোমাকে হয়তো কেউ দেখছে না, তবুও কখনো অসংযত হবে না, রূঢ় হবে না বা অশালীন হবে না, এটাই বলছে। হয়তোবা তুমি মনে করো আমাকে চিনো না, আমাকে চিনো না, আবার আমিও তোমাকে কি চিনি না, এখন তুমি আমার সাথে কি করলা? অসদাচরণ আচরণ করলে। যদিও আমি তোমাকে পাবো না, কারণ তুমি হয়তো বা ঢাকা থাকো, আমি সিলেট থাকি, দুজনের কোনোদিন দেখা হবে না, কিন্তু তুমি আমার সাথে কি করলা? অশালীন আচরণ করবা। এগুলা করা ঠিক না ইন্টারনেটে। ওকে। তারপর একটা দলগত কাজ, এটা তোমরা দলগত ভাবে করে নিবা। এই যে দলগত কাজ, কম্পিউটার বা ইন্টারনেট ছাড়াও তোমাদের জীবনে ব্যবহার করা আর কি কি প্রযুক্তি সচেতনভাবে ব্যবহার করা উচিত তার একটি তালিকা তৈরি করো। আর ইন্টারনেট ব্যবহার করার 3টি নিয়ম লিখে একটি সুন্দর পোস্টার তৈরি করো। যে যেই 3টা আছে এই 3টা দিতে পারো, অথবা তোমরা নিজে থেকে চাইলে আরো 3টা বানাইতে পারো। আর এই কাজের সমাধান চাইলে অবশ্যই কমেন্ট করবা, আমি চেষ্টা করবো এই কাজগুলোর সমাধান দেওয়ার। তো নতুন শব্দ আমরা কি শিখলাম? এই যে সাইবার জগৎ, বিপজ্জনক ওয়েবসাইট, তারপর হচ্ছে পাসওয়ার্ড, এগুলো আমরা দেখি। এই যে প্রথম প্রশ্ন, সাইবার জগৎ তো কি এবং কাকে বলে একই কথা। তো সাইবার জগৎ হলো ইন্টারনেট ভিত্তিক ডিজিটাল দুনিয়া, যেখানে মানুষ তথ্য আদান প্রদান, যোগাযোগ, শিক্ষা, বিনোদন, কেনাকাটা, লেনদেন ইত্যাদি করে। তো এই যে কাকে বলে যদি বলে তাহলে এটা দিয়ে দিবা। ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটার, মোবাইল, অন্যান্য ডিভাইসের মাধ্যমে আমরা যে ভার্চুয়াল জগতে কাজ করি সেটাই হলো সাইবার জগৎ। অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে আমরা যেসব কাজ করে থাকি এটাই কি সাইবার জগৎ। যেমন ফেসবুক, ইউটিউব, গুগল, এগুলো তো আমরা, এটা কি সাইবার জগৎ। ইমেল, এটা হচ্ছে সাইবার। অনলাইন ব্যাংকিং, এটা একটা সাইবার জগৎ। গেমস ওয়েব, এটা একটা সাইবার জগৎ। সংক্ষেপে বলতে গেলে কি বলা যায় যে এই যে ইন্টারনেট ও ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে তৈরি হওয়া ভার্চুয়াল জগৎ, যেখানে মানুষ কাজ করে, যোগাযোগ ও তথ্য বিনিময় করে। তারপর হচ্ছে বিপজ্জনক ওয়েবসাইট, এই যে ডেঞ্জার, বিপজ্জনক ওয়েবসাইট, ডেঞ্জার্স ওয়েবসাইট। ডেঞ্জার্স ওয়েবসাইট কি? তুমি এখান থেকে যে কোনো একটা শিখতে পারো, কাকে বলে বা কি। বিপজ্জনক ওয়েবসাইট হচ্ছে এমন ওয়েবসাইট যা কম্পিউটারে ভাইরাস ঢুকাতে পারে, ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে কিংবা প্রতারণা করতে পারে। এই যে মনে করো একজন ব্যক্তি তোমাকে একটা মেসেজ দিল, অপরিচিত একজন ব্যক্তি, আর তুমি ওই মেসেজে ক্লিক করলা, কিন্তু ওই মেসেজে কি ছিল? অনেক ভাইরাস ছিল। আর ওই ভাইরাসটা তোমার কম্পিউটারে ঢুকে কি করলো? ওই ব্যক্তি তোমার কি করে নিল? সবকিছু হ্যাক করে নিল, তোমার ব্যক্তিগত অনেক তথ্য চুরি করে নিল। তো এই কথাই বলা হয়েছে। এগুলো হচ্ছে অনেক বিপজ্জনক ওয়েবসাইট, বা এই যে ইন্টারনেট অনেক বিপজ্জনক ওয়েবসাইট আছে, এগুলোতে আমরা না ঢুকি। তো আবার যদি বলি, যে ওয়েবসাইটে গেলে আপনার মোবাইল বা কম্পিউটার হ্যাক হতে পারে বা পাসওয়ার্ড চুরি হয়ে যেতে পারে, সেটাকে বিপজ্জনক ওয়েবসাইট বলা। যেমন অচেনা লিঙ্ক বা পপ আপ। তারপর হচ্ছে .exe.apk ডাউনলোড দিতে চায়। ওকে। তারপর ব্যক্তিগত তথ্য যেমন পাসওয়ার্ড, ওটিপি এগুলো চাইতে পারে। বিভিন্ন ওয়েবসাইটে গেলে যদি যে ব্যক্তিগত পাসওয়ার্ড চাই, ওটিপি চাই, এগুলো না শেয়ার করা। এসটিপি নেই সাইটের শুরুতে, এসটিটিপি, অর্থাৎ এইচটিটিপিএস না থাকলে, যে এস যদি না থাকে তাহলে আমাদের উচিত না যে এই সাইটটা কি ভিজিট করা, কারণ এগুলো রিস্ক। এখানে এইচটিটিপির পূর্ণ রূপ হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। আর এইচটিটিপিএস এর এই যে এস দ্বারা কি বোঝায়? সিকিউরিটি। অর্থাৎ যেখানে এস নাই সেটা কি সিকিউরিটিও নাই। তো আমরা যদি এইচটিটিপিএস থাকে এই সাইটগুলোই ভিজিট করবো সবসময়। তবে প্রয়োজনের তাগিদে যদি আমরা এইচটিটিপি ইউজ করি তবে এটা অনেক ঠিক না। তো উদাহরণস্বরূপ কি বলছে? ফ্রি পুরস্কার বা লটারির সাইট, এই যে আজকাল তো এটা খুব বেশি চলে, এইখানে ক্লিক করুন, আইফোন জিতুন,
এখানে ক্লিক করো না, এখন জিতুন, এই সেই, এগুলা কিন্তু কি তোমার ব্যক্তিগত তথ্য চুরি হওয়ার সম্ভাবনা থাকে এগুলাতে ক্লিক করলে। ফেক ব্যাগ বা ফেসবুক লগ ইন পেজ, মনে করো এক ব্যক্তি ফেসবুকের মতো একটা পেজ দিল, আর তুমি লেখলা ফেসবুক, তখন আসলো, তখন তুমি তোমার ইউজার আইডি দিলা, তারপর হচ্ছে ইউজার ওই যে পাসওয়ার্ড দিলে, দিয়ে লগ ইন করলা, তখন ওই তথ্যগুলো ওই ব্যক্তির কাছে চলে গেলো, তখন ওই ব্যক্তি তোমার কি যে ফেসবুকটা হ্যাক করতে পারে। তার ফ্রি সিনেমা ডাউনলোড করার সাইট ভাইরাস থাকতে পারে। এই যে আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে সিনেমা ডাউনলোড করি, এগুলো কি অনেক অনেক ভাইরাস থাকে, যেগুলো আমাদের কম্পিউটার বা মোবাইলকে ক্ষতি করে, সাথে সাথে আমাদের ব্যক্তিগত তথ্য কি করতে পারে, চুরি করতে পারে। তারপর হচ্ছে পাসওয়ার্ড। তো পাসওয়ার্ড জিনিসটা তো আশা করি জানো। তো পাসওয়ার্ড পাসওয়ার্ড হলো এমন একটি পাসওয়ার্ড হলো একটি গোপন কোড বা শব্দ, যা দিয়ে আপনি আপনার অ্যাকাউন্ট বা তথ্যের নিরাপত্তা নিশ্চিত করেন। তো এটা দিতে পারো, অথবা কাকে বলে এটা দিতে পারো, যখন আপনি কোনো ওয়েবসাইট বা অ্যাপে ঢোকার আগে পরিচয় যাচাইয়ের জন্য একটি গোপন কোড দেন, সেটাই কি পাসওয়ার্ড। পাসওয়ার্ডের বৈশিষ্ট্য কি, কমপক্ষে 8 অক্ষরে হওয়া উচিত, তারপর হচ্ছে বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, তারপর হচ্ছে 0 থেকে 9, বিশেষ চিহ্ন, এইগুলোর মিক্সে যখন একটা পাসওয়ার্ড তৈরি হবে, তখন এটা হবে স্ট্রং পাসওয়ার্ড। তুমি যদি একটা পাসওয়ার্ড দিছো 1 থেকে 9 বা হচ্ছে 0 থেকে 9, এগুলো কিন্তু কমন পাসওয়ার্ড। তারপর হচ্ছে তোমার নাম, তো কমন পাসওয়ার্ড দেওয়া যাবে না, কারণ হ্যাকাররা অনেক এক্সপার্ট, ও তোমার মন মানসিকতা বুঝতে পারে। এই যে এরকম একটা পাসওয়ার্ড দিলে, এই পাসওয়ার্ড হবে স্ট্রং পাসওয়ার্ড। ইউর নেম, তারপর এই যে দেখে ইউর, মানে তোমার নাম এখানে দিবা ছোট হাতের, এবং মনে করো এই যে আমার নাম রাজীব, রাজীব আর আহমেদ, আহমেদের কি দিলাম, এ দিলাম বড় হাতের। তারপর কি যে একটা স্পেশাল ক্যারেক্টার দিলা, তারপর 2025, এটা হচ্ছে ভালো, কারণ এখানে বিভিন্ন ভেরিয়েশন আছে। তারপর হচ্ছে 1 2 3 4 5 6, এগুলো দুর্বল, ব্যবহার না করাই ভালো, কারণ হ্যাকাররা এগুলো অতি সহজেই ব্যবহার করতে পারে। আবার হচ্ছে 143, এটা আমাদের কমন পাসওয়ার্ড। তারপর হচ্ছে আমাদের জন্মসাল, এগুলো আমাদের কি কমন পাসওয়ার্ড। তো এগুলো আমরা না ব্যবহার করবো, কারণ হ্যাকার তোমাকে এগুলা দিয়ে ট্রাই করবে, প্রথম পাসওয়ার্ড গুলো ও এগুলাই দেখবে। ও হ্যাকার হয়েছে, ও ধর এগুলা জানে মানুষের মাইন্ড কি পড়তে ও পড়তে পারে। তারপর হচ্ছে নিরাপদ থাকার টিপস, এই যে নিরাপদ কিভাবে থাকবা, অপরিচিত লিঙ্কে ক্লিক না করা, শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা, অ্যান্টিভাইরাস ব্যবহার করা, ওয়েবসাইটে HTTPS আছে কিনা তা দেখা। যদি HTTPS থাকে তাহলে এটা আমরা ভিজিট করব, HTTPS যদি না থাকে তাহলে এটা না ব্যবহার করাই ভালো। তো এই তো ছিল পার্ট 19 নিয়ে আলোচনা। পার্ট 20 থেকে 22, আসক্তি। এখন আমরা আসক্তি কি জিনিস তা নিয়ে পড়াশোনা করব বা জানবো। কোনো কিছু, কোনো কাজ যদি আমরা অতিরিক্ত মাত্রায় করি এবং যেটা আমরা ছাড়তে পারি না, তাই মূলত আসক্তি। তো দেখি এখানে কি বলছে। 2009 সালে চীন দেশে দুজনকে গ্রেপ্তার করা হয় সম্পর্কে তারা স্বামী স্ত্রী। কত সালে? এই যে 2009 সালে, সালটা মনে রাখবা। তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে কারণ তারা তাদের ছেলে মেয়েদেরকে বিক্রি করে দিয়েছে। সব মিলিয়ে ভিন্ন ভিন্ন সময়ে তারা তাদের কয়জন, তিনজন ছেলে মেয়েকে বিক্রি করেছে আনুমানিক $9,000। কত ডলারে? এই যে $9,000। কত সালে? 2009 সালে ছেলে মেয়ে বিক্রি করছে কয়জন? তিনজন। কত ডলারে? $9,000। এই টাকা যদি বাংলাদেশে হিসাব করো, অনেক টাকা। তোমরা যারা খবরের কাগজ পড়ো, মাঝে মাঝে আমাদের দেশে হয়তো এরকম খবর তোমাদের চোখে পড়েছে, যেখানে কোনো একজন অসহায় মা নিজের সন্তানদের মানুষ করার সামর্থ্য নেই বলে কিছু অর্থের বিনিময়ে অন্য কাউকে তার নিজের সন্তানকে দিয়ে দিচ্ছে। এই যে আমরা পালক সন্তান বলি যাকে আর কি, আমাদের বাংলাদেশে তো মনে হয় এটা পালক নামে পরিচিত। আমরা যে যাদের সন্তান নাই, তারা কি করি, অন্যের সন্তান নিয়ে আসি, আর উনিও কি করেন, ওই সন্তানটা দিয়ে দেন, কারণ উনি হয়তো বা ওনার সামর্থ্য নাই ওই সন্তানটা লালন পালন করার জন্য। আমরা যখন এরকম খবর পড়ি তখন আমাদের মন খারাপ হয়। আমরা তখন স্বপ্ন দেখি ভবিষ্যতে আমাদের দেশটি এমন একটি দেশ হবে যেখানে আর কখনো কোনো অসহায় মাকে এরকম কিছু করতে হবে না। অবশ্যই আমরা ভালো স্বপ্ন দেখি নিজের দেশ নিয়ে। তারপর এখানে কি বলছে যে চীন দেশের স্বামী স্ত্রীর ঘটনা কিন্তু মোটেও সেরকম কোনো ঘটনা নয়। তারা তাদের বাচ্চাদের বিক্রি করেছে কম্পিউটার গেম খেলার জন্য। কি একটা অবস্থা! কম্পিউটার গেম খেলার জন্য তারা কি করছে, নিজের সন্তানকে বিক্রি করে দিছে। তাও এক দুইজন না, কয়জনকে? তিনজনকে। তিনজনকে বিক্রি করে দিছে। ওকে, তাদের দুজনেরই MMO, এই যে ম্যাসিভলি মাল্টিপ্লেয়ার অনলাইন গেম, MMO এর ফুল মিনিংটা মনে রাখবা, MMO, ম্যাসিভলি মাল্টিপ্লেয়ার অনলাইন গেম। ওকে, MMO, ম্যাসিভলি মাল্টিপ্লেয়ার অনলাইন গেম নামে এক ধরনের কম্পিউটার গেম খেলার জন্য আসক্তি জন্মেছে। এই যে তাদের কি জন্মেছে? আসক্তি জন্মেছে।
সেই আসক্তি এত তীব্র যে সেটি খেলার খরচ জোগাড় করার জন্য তারা তাদের নিজের সন্তানদের বিক্রি করে দিয়েছে। খুবই ভয়াবহ একটা অবস্থা। তারপর দেখি এটি খুবই একটি অস্বাভাবিক ঘটনা, এবং যখন এই ঘটনাটি সারা পৃথিবীতে জানাজানি হয় তখন এটা নিয়ে তোলপাড় হয়েছিল। পৃথিবীর মানুষ যখন আতঙ্কিত হয়ে আবিষ্- আবিষ্কার আবিষ্কার করেছিল যে কম্পিউটার গেমে এমন আসক্তি হতে পারে। এই আসক্তির জন্য সাধারণ কাণ্ডজ্ঞান পর্যন্ত উদা হয়ে যায়, যে সাধারণ কাণ্ডজ্ঞান, যে আমাদের যে কমন সেন্স, এগুলো কি কাজ করে না। কে সন্তান, কে বাবা মা, কিছু কাজ করে না, সবাইকে বিক্রি করে আমাদের ওই কাজটাই কি করতে হবে। আমাদের সবারই এটা মনে রাখা দরকার, কোনো কিছু ভালো লাগা খুবই স্বাভাবিক ঘটনা। আমাদের জীবনে অনেক কিছুই আমাদের ভালো লাগে, আমরা ভালো লাগার কাজটি করার চেষ্টা করি, তাই আমাদের জীবনে তো সুন্দর। কিন্তু আসক্তি সম্পূর্ণ অন্যায়, তার মাঝে ভালো কিছু নেই। কেউ যখন কোনো কিছুতে আসক্ত হয়ে যায় তখন তার কাছে যুক্তি কাজ করে না, যে কি কাজ করে না, কোনো যুক্তি কাজ করে না, সে সম্পূর্ণ অযৌক্তিকভাবেই সে কাজটি করতে থাকে। মাদক হচ্ছে তার সবচেয়ে বড় উদাহরণ। যখন কেউ মাদকে আসক্ত হয়ে যায় তখন সে তার ভয়ঙ্কর আকর্ষণ থেকে বের হতে পারে না। তার নিজের এবং আশেপাশে যারা আছে তাদের সবার জীবন সে ধ্বংস করে। অর্থাৎ আসক্তি কিন্তু একটা খুব ভয়াবহ অবস্থা। সে যদি কোনো কিছুতে আসক্তি হয় তাহলে তার আশেপাশে যে থাকবে তাদের জীবনটা কি চাইবে নষ্ট করার জন্য। কম্পিউটার গেমের আসক্তিও ঠিক সেরকম সে ধরনের হতে পারে। তোমরা যারা কম্পিউটার গেম খেলেছো কিংবা যারা হয়তো ভবিষ্যতে কম্পিউটার গেম খেলবে তাদের এই কথাটা মনে রাখতে হবে। তোমরা যেন বিষয়টি উপভোগ উপভোগ করতে পারো, যে বিষয়টা কিন্তু উপভোগ করতে হবে, কিন্তু কোনোভাবেই যে যেন আসক্তি না হয়ে পড়ে। এই যে কম্পিউটার গেম খেলতে খেলতে যেন আসক্তি না হয়ে পড়ো, এবং আসক্তি হয়ে পড়লে কিন্তু তোমার পড়াশোনার অনেক ক্ষতি হবে। ওকে, এবং এটা ছাড়তে পারবে না, ছাড়তে অনেক কষ্ট হবে। কোনো একটি বিষয়ে আসক্তি হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবো? কাজটি মোটেও কঠিন নয়। যখনই দেখবে কেউ একজন কোনো একটি কাজে মাত্রা ছাড়িয়ে ফেলেছে তখনই বুঝবে সেই কাজে আসক্তি হয়েছে। আমাদের দেশে টেলিভিশনে অনেক রকম কার্টুন দেখায়, তোমরা সবাই সেই কার্টুন দেখেছো, দেখে হয়তো সে হাসিতে কোটিতে কোটি কোটি হয়েছো। যখন টেলিভিশন সামনে থেকে উঠে এসেছো সেই কার্টুনের কথা ভুলে অন্য কোনো কাজে মন দিয়েছো। এখানে একটা চিত্র দেওয়া আছে, ছোট শিশু সহজে কার্টুনে আসক্ত হয়ে যেতে পারে। এই যে আমাদের বা এখনকার বাচ্চারা তো কি করে, সবাই কার্টুনে বা মোবাইলে এডিক্টেড। ওদেরকে মোবাইল বা কম্পিউটার বা টিভি না অন করে দিলে তো ওদেরকে খাওয়ানো যায় না। তো এটাই বলছি, তাই বাচ্চাদের থেকে এইসব দূরে রাখা উচিত। অন্য কাজে মন দিয়েছো, কিন্তু যদি এরকম হয় যে তুমি টেলিভিশন ছেড়ে উঠতে পারছো না, কিংবা যখন টেলিভিশনের সামনে আসো তখনই টেলিভিশনে কার্টুন দেখো, এবং তোমার জন্য অন্যরা টেলিভিশনে অন্য কিছু দেখতে পারে না, তখনই তুমি বুঝবে যে তোমার আসক্তি হয়েছে। এই যে তুমি, অন্য কেউ যদি তোমার রিমোট নিয়ে যায় তখন তোমার অনেক বিরক্তি আসবে তোমার মধ্যে। তুমি চাইবে কিভাবে টিভিটা অফ করা যায়। তো এরকম যদি সিচুয়েশন হয়, বুঝবা তুমি কি ওই জিনিসে কি আসক্ত হয়েছো, মানে টিভি দেখে আসক্ত হয়েছো। তোমার তখনই সতর্ক হওয়া দরকার, যে তুমি কিন্তু, এই যে তোমাদের কিন্তু সবকিছু এখানে সমাধান সলিউশনও আছে, এখানে সমস্যা যেহেতু আছে সলিউশনের কথা বলে দিচ্ছে, তখনই তোমাকে কি সতর্ক হওয়া দরকার। অনেক বাসাতে বাবা মায়েরা এই বিষয়টি ভালো করে বুঝেন না। তারা ছোট বাচ্চাদের শান্ত রাখার জন্য কার্টুন চ্যানেল খুঁজে টেলিভিশনের সামনে বসিয়ে দেন। এই যে স্পেশালি মা যারা আছে তারা এই কাজটাই করে, কারণ মায়েদের তো বাসায় অনেক কাজ করে, কিন্তু এই ছেলেটা ডিস্টার্ব দেয় তাই এই ছোট ছেলেদের কি করে, এই যে টিভিতে কি কার্টুন অন করে দেয়, আর ছেলেটি কি করতে থাকে, দেখতে থাকে। দেখা যায় যে এমন অবস্থা হয়, তারপর কার্টুন ছাড়াও কিছু বুঝে না, যে কোনো কিছু করতে হলে ওকে কি কার্টুন দেখাইতে হবে। তো ধীরে ধীরে অবস্থা এমন হয়ে যায়, ছোট বাচ্চাটি কার্টুন ছাড়া আর কিছুই বুঝতেই পারে না, তাকে টেলিভিশন সামনে থেকে সরানো যায় না। এটি বাচ্চার মানসিক বিকাশে অনেক বড় সমস্যা হতে পারে। তো আমরা এগুলো চেষ্টা করব অ্যাভয়েড করার। শুধু যে কার্টুন চ্যানেল বা কম্পিউটার গেম আসক্তি হতে পারে তা নয়, কোনো এক ধরনের খাবারে আসক্তি হতে পারে। কিছুদিন আগে খবরের কাগজে দেখা গিয়েছে ব্রিটেনের একটি মেয়ে পিৎজা ছাড়া আর কোনো কিছু খেতে পারে না। ওর বাবা মনে হয় অনেক বড় লোক, তো পিৎজা ছাড়া কিছুই খেতে পারে না, কি একটা অবস্থা। গত 31 বছর থেকে সে সকালের নাস্তায়, ও মাই গড, গত 31 বছর, সে সকালের নাস্তায়, দুপুর লাঞ্চ, রাতের ডিনার বা দুটো খাবারের মাঝামাঝি কিছু খেলেও শুধু পিৎজা খায়। সে যেহেতু আর কিছুই খায় না, খেতে পারে না, তাই এটা খুব ধরনের আসক্তি, বড় ধরনের আসক্তি। কাজেই তোমাদের সবারই খুব সতর্ক থাকতে হবে যেন কোনো কিছুতে তোমাদের আসক্তি জন্মে না যায়। যেহেতু একবার আসক্তি হয়ে গেলে সেখান থেকে বের হওয়া খুব কঠিন, তাই সবচেয়ে ভালো হচ্ছে কোনো কিছুতে কোনোভাবে আসক্ত না হওয়া। তারপর হচ্ছে দলগত কাজ, এটা তোমরা অবশ্যই ক্লাসের শ্রেণীকক্ষের সহায়তায় তোমরা সহপাঠীরা মিলে করবে, বন্ধু বান্ধব মিলে করবে। আর যদি আমার কাছ থেকে সমাধান চাও তাহলে অবশ্যই কমেন্ট করিও, আমি চেষ্টা করব এটার উত্তর দেওয়ার। তারপর কি বলছে,
এক সময় আসক্তি শব্দটা ব্যবহার করা হতো জুয়া খেলা বা মাদক ব্যবহার এরকম বিষয়ের জন্য। আসলেই আমরা আসক্তি বলতে ড্রাগ এডিক্টেড বা জুয়া যারা খেলে তাদেরকে আমরা বুঝতাম, কিন্তু এখন আসক্তি বলতে যে কোনো জিনিসের প্রতি আমার আসক্তি হওয়াকে বোঝায়। তো জুয়া খেলার সিস্টেম কি, এটা আমি একটা ইন্টারেস্টিং বলি। আমরা যখন ছোট ছিলাম, এই যে 1 থেকে 5 অর্থাৎ প্রাইমারিতে থাকাকালীন আমাদের মাঠে আমরা কি করতাম, এই যে মনে করো যে ক্রিকেট খেলতাম। ক্রিকেট খেলায় এই যে একটা ম্যাচ ছিল যে 1 লিটার 1 লিটার 1 লিটার ড্রিঙ্কস, তো এরকম যে দল জিতবে ওই দল কি করবে 1 লিটার ড্রিঙ্কস খাওয়াবে। আমরা ওই রকম ওইটা ওইটা আর কি মিনি মিনি জুয়ার মধ্যেই পড়ে, মিনি জুয়ার মধ্যে পড়ে। ওকে, এটা কিন্তু এক ধরনের বাজি, আমরা বলতাম বাজি। তো এটা বলছে জুয়া। জুয়া বিষয়টা একটু বৃহৎ পরিসর আর কি বোঝায়। অনেক টাকা পয়সা লেনদেন যখন হয় কোনো খেলায় বা কোনো একটা মানে যেটা ঠিক করা ঠিক নয়, এটা হচ্ছে জুয়া খেলা। বা মাদক তো সেবন করা অবশ্যই উচিত নয়, এগুলো আমাদের অ্যাভয়েড করা উচিত। কারণ এটা যেমন টাকার অপচয়, সাথে কি আমাদের দেহের বা স্বাস্থ্যের ক্ষতি হয়। তোমরা শুনে নিশ্চয়ই অবাক হবে যে এখন অতিরিক্ত কম্পিউটার ব্যবহার আসক্তি হিসেবে শুরু হয়েছে। যে কম্পিউটার এখন কিন্তু এই যে অতিরিক্ত কম্পিউটার ব্যবহারকেই এক ধরনের আসক্ত। যারা খুব বেশি ইন্টারনেট ব্যবহার করে তাদের জন্য আইএডি, এটার ফুল মিনিং লিখবা, ইন্টারনেট এডিকশন ডিসঅর্ডার নামে একটি নতুন নাম পর্যন্ত আবিষ্কৃত হয়েছে। এই যে যারা অতিরিক্ত ইন্টারনেট ব্যবহার করে বা কম্পিউটার ব্যবহার করে তাদের জন্য একটা নতুন শব্দ বের হয়েছে, এটা কি আইএডি, অর্থাৎ ইন্টারনেট এডিকশন ডিসঅর্ডার। ইন্টারনেট এডিকশন ডিসঅর্ডার, ইন্টারনেট আইএডি, ইন্টারনেট এডিকশন ডিসঅর্ডার। আজকাল অনেকেই কম বেশি কম্পিউটার ব্যবহার করে, কাজেই প্রথমে বুঝতে হবে কোন ব্যবহারটা হচ্ছে প্রয়োজন আর কোনটা হচ্ছে আসক্তিতে। একজন একজন যখন তার মা বাবা ভাই বোন বন্ধু বান্ধবকে সময় না দিয়ে সেই সময়টাতেও কম্পিউটার পেছনে দেয়, তখন বুঝতে হবে তার কম্পিউটার আসক্তি হচ্ছে। অর্থাৎ ফ্যামিলিতে যারা থাকে, এই যে মা বাবাকে সময় দেওয়া, ভাই বোনকে সময় দেওয়া, বন্ধু বান্ধবকে সময় দেওয়া, তারপর তুমি কম্পিউটার ইউজ করবা তোমার যত ইচ্ছা হতো। আবার তো অতিরিক্ত ব্যবহার করা যাবে না। যখন কম্পিউটার আসক্তি হবে তখন দেখা যাবে তার কাজকর্মে ক্ষতি হচ্ছে, লেখাপড়ায় সমস্যা হচ্ছে। যখন আসক্তি আরো বেড়ে যাবে তখন দেখা যাবে মানুষটি ঠিক মতো না ঘুমিয়ে সেই সময় কম্পিউটারের পেছনে বসে আছে। এই যে আর না ঘুমালে কি, না ঘুমালে কিন্তু শরীরের কি হবে, ক্ষতি হবে। তখন তার স্বাস্থ্যের ক্ষতি হতে শুরু করে। যেহেতু কম্পিউটার নিয়ে সাধারণ মানুষের খুব ভালো ধারণা নেই, তাই অনেক সময় বাবা মায়েরা কম্পিউটার আসক্তির ব্যাপারটা বুঝতে পারেন না। এই যেখানে দেখাই যাইতেছে দুইটা চিত্র দেওয়া। আমরা কম্পিউটার ব্যবহার করব কিন্তু কম্পিউটার যেন আমাদের ব্যবহার করতে না পারে, খুবই একটা গুরুত্বপূর্ণ। আমরা কম্পিউটার ব্যবহার করব কিন্তু কম্পিউটার যেন আমাদের ব্যবহার করতে না পারে। দেখা যায় কি আমরা যখন এডিক্টেড হয়ে যাই তখন কম্পিউটারই আমাদেরকে কি করে, ব্যবহার করে। তো এখানে আমরা কম্পিউটার ব্যবহার করতেছি আর এখানে কি হইতেছে, কম্পিউটার আমাদেরকে ব্যবহার করতেছে। তারপর কি বলছে যে কোনো কিছুর বাড়াবাড়ি ভালো নয়, কম্পিউটার ব্যবহারেরও নয়। এটি সবাইকে বুঝতে হবে। কম্পিউটার আসক্তির কুফল কি হতে পারে? কিছু কিছু বিষয় খুব স্পষ্ট। কম বয়সী ছেলে মেয়েদের বেড়ে ওঠার জন্য মাঠে ঘাটে ছুটাছুটি করতে হয়, খেলতে হয়। যে সময়টা খেলার মাঠে ছুটাছুটি করে খেলার কথা, সেই সময়টাতে তারা যদি ঘরের কোনায় কম্পিউটারের সামনে মাথা গুজে বসে থাকে তাহলে সেটা তার জন্য মোটেই ভালো একটি ব্যাপার নয়। অবশ্যই তুমি যদি খেলাধুলা করো তোমার শরীরের স্বাস্থ্য এবং মানসিক বিকাশ হবে। এখন তুমি যদি শুধু কম্পিউটারের সামনে বসে থাকো তাহলে তোমার এই যে শরীরের স্বাস্থ্যের ক্ষতি হবে, সাথে সাথে তোমার চোখেরও কি হবে, ক্ষতি হবে। যার কারণে দেখবা এখন ছোট বাচ্চারা কি করে, অধিকাংশ ছোট বাচ্চাদের কি লাগে, চশমা লাগে। এই যে অতিরিক্ত এই যে কম্পিউটার দেখে, মোবাইল দেখে, তার জন্য মোটেই ভালো ব্যাপার নয়। যারা সত্যিকার ভাবে কম্পিউটার আসক্ত হয়ে যায়, দেখা যায় তারা কম্পিউটারের বাইরে চিন্তাও করতে পারে না। তারা শুধু সে তারা শুধু যে সেটা নিয়ে সময় কাটায় তা নয়, সেটার পেছনে নিজের কিংবা বাবা মায়ের টাকাও কি খরচ করতে শুরু করে। যে কোনো আসক্তির জন্য একটা কথা সত্যি, একবার কোনো কিছুতে আসক্ত হয়ে যাওয়ার পর সেটা থেকে বের হওয়া খুব কঠিন। কাজেই তোমাদের বয়সী ছেলে মেয়েদের সবারই জানতে হবে কম্পিউটার খুব চমৎকার একটা যন্ত্র, তার ব্যবহার যেন হয় প্রয়োজনে, কখনোই যেন তা আসক্তিতে জন্মে জন্মে না যায়। তো কম্পিউটার ব্যবহার করবা, তো এটা যেন কখনোই আসক্তিতে না হোক, পড়াশোনার জন্য ক্ষতি না হয়। এবং আত্মীয় স্বজন বাবা মাকে সময় দিয়ে কম্পিউটার ইউজ করবা, বন্ধু বান্ধবের সাথে খেলাধুলা করার পর কম্পিউটার ইউজ করবা। কখনো যদি সত্যি সত্যি আসক্তি জন্মে যায় তখন সেখান থেকে তাকে বের করে আনার জন্য সবারই একটা দায়িত্ব থাকে। সেজন্য যে মানুষটির কম্পিউটার আসক্তি জন্মেছে তাকে কম্পিউটারের বাইরের জগৎ থেকে আনন্দ পাওয়া শিখিয়ে দিতে হবে। সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে খেলাধুলা। এই যে মনে করো তোমার বাসায় তোমার ছোট ভাই, একদম ছোট ভাই, ওকে কম্পিউটার আসক্তি হয়ে গেছে। তো ওকে তুমি কম্পিউটার আসক্তি থেকে কিভাবে বের করে আনবা? ওর সাথে মাঝে মাঝে বিকাল হলে ক্রিকেট খেলাইবা, অথবা বন্ধের সময় ওকে কি দিবা, বাইরে ঘুরতে নিয়ে যাবা, বা বাইরে গিয়ে ওদের সাথে কি করবা, খেলাধুলা করবা। অর্থাৎ মানুষ যেখানে থাকে ওখানে ওকে নিয়ে যাইবা।
যার আসক্তি জন্মেছে সময় ঠিক সময় ঠিক করে নিতে হবে, দিনে কতক্ষণ সে কম্পিউটার ব্যবহার করবে। যেমন 1 ঘন্টার বেশি নয়। শুধু তাই নয়, অন্য কোনো একটি কাজ করে তাই কম্পিউটার ব্যবহারের সেই সময়টুকু অর্জন করতে হবে। মনে রাখতে হবে, কম্পিউটার খুব একটা প্রয়োজন যন্ত্র। আমরা সেটাকে ব্যবহার করব, কিন্তু সেটা যেন কখনো আমাদের ব্যবহার না করে। তারপর একটা দলগত কাজ, এই দলগত কাজটা তোমরা শিক্ষকের সহায়তায় সহপাঠীরা মিলে করবে। আর যদি আমার কাছ থেকে পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমি দেওয়ার চেষ্টা করব। তারপর আজকাল তথ্য প্রযুক্তি জগতে নতুন এক ধরনের আসক্তি দেখা দিয়েছে, সেটার নাম হচ্ছে সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক। এই যে সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক, এটা বলা যায় আহ, আমি তুমি আমি নিজেও কি এডিক্টেড, দেখা যায় যে সারাদিন আজাইরা কোনো কাজ নাই, স্ক্রল করতে থাকি ফেসবুকে, ইনস্টাগ্রামে, তারপর ইউটিউবে, কোনো কাজ নাই। কিন্তু এটা করা কি ঠিক না, আমি আমার সময় কি করতেছি, অপচয় করতেছি। আর তোমরা যেহেতু পড়াশোনা করো, তোমাদের তো আরো উচিত না। আমার যেহেতু পড়াশোনা শেষ, তো আমার একটু সচেতনভাবে ব্যবহার করা উচিত, কিন্তু তোমাদের একদমই উচিত না এরকম করা। এরকম অনেক ধরনের সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক রয়েছে, যেমন ফেসবুক, এক্স, লিঙ্কডইন, ইউটিউব। এই যে ফেসবুক তো হচ্ছে সবচেয়ে সামাজিক যোগাযোগ জনপ্রিয় সামাজিক মাধ্যম, তারপর হচ্ছে এক্স, এটা আমরা কম ইউজ করি, লিঙ্কডইনটা প্রফেশনাল, ইউটিউব তো সময় ভিডিও প্ল্যাটফর্ম। ফেসবুক ব্যবহার করে সারা পৃথিবীর কোটি কোটি মানুষ, কত কত মানুষ, এই যে কোটি কোটি মানুষ কি করে ফেসবুক ব্যবহার করে, কত কত কোটি কোটি। এই মুহূর্তে আমাদের বাংলাদেশে অসংখ্য মানুষ ফেসবুক ব্যবহার করে, এবং এর সংখ্যা দিন দিন কি বৃদ্ধি পাচ্ছে বা বাড়ছে। এত বিশাল সংখ্যক মানুষ যে সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক ব্যবহার করে, তার গুরুত্বটা নিশ্চয়ই খুব সহজে বোঝা যায়। মানুষের ভেতরে কোনো একটা তথ্য ছড়িয়ে দেবার জন্য এই নেটওয়ার্কগুলোর কোনো তুলনা নেই। পৃথিবীর অনেক দেশে গণতন্ত্র নেই বলে সরকার জোর করে দেশটাকে শাসন করে, এবং অনেক সময় সামাজিক নেটওয়ার্ক ব্যবহার করে সাধারণ জনগণ সংগঠিত হয় এবং রীতিমতো আন্দোলন শুরু করতে পারে। 2024 সালের বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন ও গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরশাসকের পতনে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার ছিল খুবই গুরুত্বপূর্ণ। আসলে শুধু 2024 সালের গণঅভ্যুত্থান না, পৃথিবীর প্রতিটা দেশেই যত অনিয়ম আছে, স্পেশালি প্রশাসন বা সরকারের বিরুদ্ধে, তার রুখে দাঁড়ানোর একমাত্র উপায় হচ্ছে কি, সোশ্যাল মাধ্যম। অর্থাৎ সোশ্যাল মাধ্যমে তোমাকে কেউ আটকাতে পারবে না। ওকে, সোশ্যাল মাধ্যমে আমরা কি করতে পারি, সামাজিক জোট তুলতে পারি, বা আন্দোলন করতে পারি, বা প্রতিবাদ জানাতে পারি। সামাজিক নেটওয়ার্ক ব্যবহার করে আজকাল মানুষজন একে অন্যের সাথে সম্পর্ক বা যোগাযোগ রাখে। কম বয়সীরা তথ্য প্রযুক্তি খুব সহজে গ্রহণ করতে পারে বলে সামাজিক নেটওয়ার্কগুলো কম বয়সীদের মাঝে খুবই জনপ্রিয়। সাধারণত একটা নির্দিষ্ট বয়স না হওয়া পর্যন্ত এই নেটওয়ার্কে যোগ দেওয়া যায় না, কিন্তু তারপরে অনেক কম বয়সীরা নিজের সম্পর্কে ভুল তথ্য দিয়ে সামাজিক নেটওয়ার্ক যোগ দিয়ে দেয়, এবং সেটা থামানোর খুব সহজ উপায় নেই। এই যে মনে করো ফেসবুক ইউজ করতে হবে 18+ বয়স হলে, কিন্তু দেখা যায় কি, যে আমাদের দেশে যারা আছে 10 প্লাস হলে কি ফেসবুক অ্যাকাউন্ট থাকে। তো কেন? কারণ এই যে কি করে ভুল তথ্য দেয়, তোমাকে বলবে যে ইন্টারভিউ এজ, তো তুমি যখন তোমার রিয়েল এজ দিবা 10, তখন কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবে না। তো তুমি যখন তোমার এজ দিবা 18 বা হচ্ছে 19, তখন দেখবে তুমি ফেসবুক ইউজ করতে পারতেছো বা অ্যাকাউন্ট খুলতে পারতেছো। তো এর জন্য আমরা কি করি, এই যে কথাই বলছি, নেটওয়ার্কগুলো কম বয়সীদের মাঝে খুব জনপ্রিয়। সাধারণত একটা নির্দিষ্ট বয়স না হওয়া পর্যন্ত এই নেটওয়ার্ক ব্যবহার যোগ দেওয়া যায় না, কিন্তু তারপরে অনেক কম বয়সীরা নিজেদের সম্পর্কে ভুল তথ্য, এই যে ভুল তথ্য দিয়ে আমরা কি করি, সামাজিক নেটওয়ার্কে যোগ দিয়ে দেই, এবং সেটা থামানোর খুব সহজ উপায় নেই, এবং এটা থামানোর আমাদের উপায় নাই, আমরা কি করবোই করব। তোমরা হয়তো যুক্তি দিতে পারো, কোনো একটা বিষয় যদি ভালো হয় তাহলে ছোটরা সেটাতে যোগ দিলে ক্ষতি কি? তোমরা তো কম বয়সীদের খবরের কাগজ পড়তে নিষেধ করি না, ওকে, আমরা তো টেলিভিশন দেখতে বাধা দিই না, তাহলে সামাজিক নেটওয়ার্ক যোগ দিতে আপত্তি করবো কেন? তাই অবশ্যই তার কিছু কি আছে, অপকারিতা আছে এর জন্যই। এর অবশ্যই কয়েকটা কারণ আছে। প্রথম কারণ হচ্ছে সামাজিক নেটওয়ার্কে একজন আরেকজনের সামনাসামনি দেখতে পায় না, তাই ছোটরা তাদের সামাজিকভাবে মিশছে তা অনেক সময় বোঝা যায় না। এই যে সামাজিকীকরণ বা এই যে সামাজিকীকরণ একটা বিষয় আছে, যদি তুমি সরাসরি না মিশো তাহলে সামাজিকীকরণ কি করতে পারবে না, শিখতে পারবে না। এটা একটা বিষয়। একটা মানুষ যখন শিশু থেকে বড় হয় তখন সব সময় সে তার নিজ বয়সীদের সাথে সময় কাটায়, এবং সেটাই হচ্ছে সঠিক। তাই যদি কখনো দেখা যায় কম বয়সী ছেলেমেয়েরা প্রাপ্তবয়স্ক বড় মানুষের সাথে উঠা বসা করছে, তখন সেটা কম বয়সী ছেলে মেয়েদের জন্য মোটেও ভালো নাও হতে পারে, অবশ্যই ভালো হবে না। কারণ তোমার বাবার বয়সী ছেলে মেয়েদের সাথে যদি তুমি উঠা বসা করো, তখন ওরা যে কর্মকাণ্ড করবে তুমি এগুলা দেখবে, দেখে কি করবা, শিখে ফেলবা, যেটা তোমার এই বয়সে শেখা উচিত নয়। আর এটা যেহেতু ওপেন, তো অনেকে অনেক কিছু করে, যেগুলো আমরা দেখি। আশা করি আমি কি বোঝাতে চাইছি তোমরা বুঝতে পেরেছো। তারপর কি, শুধু ছোট ছেলে মেয়ে নয়, বড়দের জন্য যেটা এখন সমস্যা হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে সামাজিক নেটওয়ার্কে আসক্তি। এই যে একটু আগে বললাম, আমি নিজেই কি করি, স্ক্রল করতে থাকি, অনেক সময় দেখা যায় এভারেজ 1 ঘন্টার উপরে আমি কি করি, স্ক্রল করি।
অনেক সময় দেখা গিয়েছে মানুষজন এই সামাজিক নেটওয়ার্কে বসে একজন আরেকজনের সাথে তথ্য বিনিময় করছে, এটা ভালো জিনিস। তথ্য প্রযুক্তি ব্যবহার করে পুরো বিষয়টা এত সহজ করে দেওয়া হয়েছে যে কোনো মানুষ সত্যিকার অর্থে কোনো কাজ না করে ঘন্টার পর ঘন্টা সামাজিক নেটওয়ার্কের পরিচিতি, অর্ধ পরিচিতি কিংবা অপরিচিত মানুষের সাথে কাটিয়ে দিতে পারে। বিষয়টা বিষয়টা বড় সমস্যা হয়ে গেছে বলে অনেক জায়গাতে অফিসে বা কর্মক্ষেত্রে এটি বন্ধ করে দেওয়া হয়েছে। আসলেই অনেক স্কুল কলেজে কি এটা বন্ধ করে দেওয়া হয়েছে যে এত সময়ের ভিতরে তুমি কি করতে পারবে না, ফোন ইউজ করতে পারবে না। জোর করে কোনো কিছু ব্যবহার করতে না দেওয়া এক ধরনের সমাধান হতে পারে, কিন্তু সেটা ভালো সমাধান নয়। এই যে অনেক মোবাইলের দোকানে বা শোরুমে তোমাকে ফোন ইউজ করতে দিবে না, কিন্তু যদিও এটা পাঠানো নয়, কিন্তু দোকানদার বা ওই লোকেরও কিছু করার নাই, কারণ আমরা কি করি অতিরিক্ত ব্যবহার করি। দেখা যায় যে কাজে মনোযোগ না দিয়ে আমরা কি করি, মোবাইল ফোন ইউজ করি, গেম খেলি, ইত্যাদি করি, চ্যাটিং করি, ভিডিও কলে কথা বলি। তো এগুলো কিন্তু কাজ বাদ দিয়ে করা যাবে না। ভালো সমাধান হচ্ছে যখন কোনো মানুষ তার নিজের বিচার বিবেচনা বুদ্ধি দিয়ে কোনো কিছু পরিমিত ভাবে করে, আসক্ত হয়ে বিবেক বিবেকহীন ভাবে তা করে না। সামাজিক নেটওয়ার্কে বন্ধু আর সত্যিকারের বন্ধুর মাঝে অনেক পার্থক্য, অবশ্যই অবশ্যই পার্থক্য রয়েছে। তো সামাজিক সামাজিক বন্ধু হচ্ছে যে আমরা কি সরাসরি তো যোগাযোগ করতে পারি না বা সাক্ষাৎকার নেই। তো আবার এই সত্যিকারের বন্ধু আমরা সরাসরি কথা বলতে পারি, খেলাধুলা করতে পারি, আড্ডা দিতে পারি। তারপর হচ্ছে যে সামাজিক নেটওয়ার্ক থেকে মানুষজনের অসামাজিক হয়ে যাবারও এক ধরনের আশঙ্কা থাকে। যারা একে অন্যের সাথে সামাজিক নেটওয়ার্ক করে তারা অনেক সময় নিজেরা একে অন্যকে বন্ধু বলে বিবেচনা করে এবং সামাজিক নেটওয়ার্কে একজন আরেকজনের কাছে তথ্য পাঠানোকে এই বন্ধুত্ব বলে মনে করে, কিন্তু সত্যিকারের বন্ধুত্ব আরো অনেক গভীর, অনেক বেশি আন্তরিক, অনেক বেশি বাস্তব। যে অনেক বেশি আন্তরিক, অনেক বেশি বাস্তব। কাজেই তথ্য প্রযুক্তির বন্ধুত্বকে সত্যিকারের বন্ধুত্ব মনে করে কেউ যদি তাতেই সন্তুষ্ট হয়ে যায়, তাহলে সে তার জীবনের অনেক বড় কিছু থেকে বঞ্চিত হবে। তাই আমাদের সবার উচিত কি, যে অনলাইনে বন্ধুত্ব করার পাশাপাশি আমাদের অফলাইনে অর্থাৎ সত্যিকারের বন্ধু তৈরি করা। সত্যিকারের বন্ধুর সাথে আমরা আমাদের সবকিছু শেয়ার করতে পারবো, খেলাধুলা করতে পারবো। একটা দলগত কাজ আছে, দলগত কাজটা তোমরা সবাই নিজে নিজে করে নিবা। তো এখন আমরা এই পাঠের নতুন নতুন শব্দ কি কি এগুলা নিয়ে আলোচনা করব। তো নতুন শব্দের মধ্যে প্রথমটা হচ্ছে এমএমও, আসক্তি, অ্যাডিকশন, ডিসঅর্ডার, আইআইডি, স্বৈরশাসক, ফেসবুক, এক্স এবং লিঙ্কডইন। তো এই তো হচ্ছে নতুন শব্দের ব্যাখ্যা। এমএমও, এমএমও এর ফুল মিনিং হচ্ছে মেসিভলি মাল্টিপ্লেয়ার অনলাইন। মেসিভলি মাল্টিপ্লেয়ার অনলাইন, এমএমও। তো এমএমও কি? এমএমও হলো এক ধরনের অনলাইন গেম যেখানে হাজার হাজার খেলোয়াড় একসাথে ইন্টারনেটের মাধ্যমে গেম খেলতে পারে। হাজার হাজার খেলোয়াড় কি একসাথে ইন্টারনেটের মাধ্যমে গেম খেলতে পারে। কি এবং কাকে বলে দুইটা থেকে একটা দিলেই হবে, তোমরা চাইলে এটাও দিতে পারো। এমএমও গেমে অনেক মানুষ একসাথে অনলাইনে গেম খেলতে পারে, একে অপরের সাথে যোগাযোগ করতে পারে, দল গঠন করতে পারে, এমনকি ভার্চুয়াল জগতে বসবাসও করতে পারে। তো এটা হচ্ছে এমএমও, মেসিভলি মেসিভলি মাল্টিপ্লেয়ার গেম। তো তার একটা উদাহরণ হচ্ছে পাবজি। এই যে বাংলাদেশে অনেক পোলাপাইন কি করে এই পাবজি খেলে। তো আর ওয়ার্ল্ড অফ ওয়ারক্রাফট, এটা আরেকটা হচ্ছে ফ্রি ফায়ার, যে ফ্রি ফায়ার তো বর্তমানে খুব এডিক্টেড। তারপর আরেকটা হচ্ছে রবলক্স। এগুলো হচ্ছে এক একটা কি এমএমও গেম। ওকে। তারপর হচ্ছে আসক্তি। আসক্তি তো আমরা আগেই পড়েছি, অতিরিক্ত কোনো বিষয় অতিরিক্ত করা। উম আসক্তি হলো এমন একটি অবস্থা যেখানে কেউ কোনো কিছুতে এত বেশি জড়িয়ে পড়ে যে তা ছাড়া থাকা কঠিন হয়ে যায়। তো কাকে বলে এটা দিবা তোমরা এখানে। যখন কেউ গেম, ফেসবুক, মোবাইল বা ইন্টারনেট ব্যবহার অতিরিক্ত করে এবং নিয়ন্ত্রণ করতে পারে না, তখন সেটা আসক্তি। এই যে নিয়ন্ত্রণ করতে পারে না, নিয়ন্ত্রণ করতে পারে না, এটাই কি আসক্তি। ওকে, নিয়ন্ত্রণ করতে পারে না, এটাই কি আসক্তি। বাংলায় উদাহরণ, ও ছেলে তো দিনে 10 ঘন্টা গেম খেলে, পুরো আসক্ত হয়ে গেছে, ফেসবুক ছাড়া থাকতে পারে না। এই যে 10 ঘন্টা গেম খেলে, তার মানে ও কি একটা আসক্ত হয়ে গেছে গেম খেলায়। তারপর হচ্ছে ফেসবুক ছাড়া থাকতে পারে না। এই যে ফেসবুক ছাড়া থাকতে পারে না, তার মানে কি ফেসবুকে আসক্ত হয়ে গেছে। তারপর হচ্ছে ডিসঅর্ডার। এই যে ডিসঅর্ডার বা হচ্ছে বিকার, যখন আসক্তি এমন পর্যায়ে পৌঁছায় যে ব্যক্তি মানসিক, শারীরিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, তখন সেটাকে ডিসঅর্ডার বা বিকার বলে। তো এই কথাটা খুবই খুবই ইম্পর্টেন্ট। যখন আসক্তি এমন পর্যায়ে পৌঁছায় যে ব্যক্তি মানসিক, শারীরিক বা সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, তখন সেটা একটি ডিসঅর্ডার বা বিকার। উদাহরণ, ঘুম না হওয়া, পড়াশোনায় মনোযোগ না থাকা, বাস্তব জীবন থেকে দূরে সরে যাওয়া। তারপর হচ্ছে এই যে আইআইডি। আইআইডির পূর্ণরূপ হচ্ছে ইন্টারনেট অ্যাডিকশন ডিসঅর্ডার। ইন্টারনেট অ্যাডিকশন ডিসঅর্ডার। তো যারা
কোনো কিছুতে আসক্তি হয়ে পড়ে ইন্টারনেট ব্যবহার, তাদেরকে এই নাম দেওয়া হয়। তো আইএডি কি? আইএডি অর্থ ইন্টারনেট আসক্তি বিকার, অর্থাৎ ইন্টারনেট অ্যাডিকশন ডিসঅর্ডার। এটি এমন একটি মানসিক অবস্থা যেখানে ব্যক্তি অতিরিক্ত ইন্টারনেট ব্যবহারে আসক্তি হয়ে পড়ে। তো এটি কি এমন একটি মানসিক অবস্থা যেখানে ব্যক্তি অতিরিক্ত ইন্টারনেট ব্যবহারে আসক্তি হয়ে পড়ে। উদাহরণ: ঘুম বাদ দিয়ে ইন্টারনেট ব্যবহার করা, ফেসবুক বা গেম ছাড়া মন বসে না, বাস্তব জীবন ও সম্পর্কে অবহেলা। তারপর হচ্ছে সংক্ষেপে, ইন্টারনেট বেশি ব্যবহার করে যদি শরীর, মন ও জীবন ক্ষতিগ্রস্ত হয় সেটাই আইএডি। ইন্টারনেট বেশি ব্যবহার করে যদি শরীর শরীর ও মন, জীবন ক্ষতিগ্রস্ত হয় তখন তাকে আমরা কি বলবো? আইএডি, ইন্টারনেট অ্যাডিকশন ডিসঅর্ডার। এটা এক ধরনের ইন্টারনেট ব্যবহারকারীদের রোগ বলা যায়। তারপর হচ্ছে এই যে 5 নম্বর, ফেসবুক তো আমরা সবাই জানি এটি একটি সামাজিক যোগাযোগ মাধ্যম। এখানে কিভাবে ব্যবহার করা যায়? যে বন্ধু বানানো যায়, স্ট্যাটাস বা ছবি শেয়ার করা যায়, মেসেঞ্জার দিয়ে কথা বলা যায়, অডিও এবং ভিডিও দুইটাই কি কথা বলা যায় মেসেঞ্জার দিয়ে। তারপর হচ্ছে এক্স, এটা হচ্ছে একটি সামাজিক যোগাযোগ মাধ্যম। এই যে ইলন মাস্ক বেটা কিসের জন্য শুধু এক্স ইউজ করে যায় না, তার প্রথম ওয়েবসাইটই মনে ছিল x.com। তারপর এই যে স্পেস এক্স, SPAC স্পেস, তারপর সাথে এক্স লাগাইছে, যে সব কিছুতে কি এক্স লাগাইবে। এক্স শব্দটি সাধারণত বোঝাতে ব্যবহৃত হয় প্রাক্তন সম্পর্ক, যেমন এক্স বয়ফ্রেন্ড, এক্স গার্লফ্রেন্ড, এক্স ওয়াইফ, এক্স হাজবেন্ড, এরকম। কিন্তু এখানে মূলত সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম, এই যে টুইটার, এটা তো আগের নাম ছিল টুইটার, তো ইলন মাস্ক এটা কিনে নেওয়ার পর বর্তমান নাম হয়েছে এক্স। ওকে, তো এটা একটা সামাজিক যোগাযোগ মাধ্যম। তারপর হচ্ছে লিঙ্কডইন। লিঙ্কডইন কারা ইউজ করে? যারা একটু প্রফেশনাল তারা এটা ইউজ করে। তো লিঙ্কডইন কি? লিঙ্কডইন হলো একটি পেশাগত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেখানে মানুষ চাকরি খুঁজে নিজের দক্ষতা ও কাজের অভিজ্ঞতা শেয়ার করে। তো লিঙ্কডইন কি? লিঙ্কডইন হলো একটি পেশাগত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেখানে মানুষ চাকরি খুঁজে নিজের দক্ষতা ও কাজের অভিজ্ঞতা শেয়ার করে। তো ব্যবহার কি? চাকরির জন্য প্রোফাইল তৈরি, তারপর হচ্ছে বিভিন্ন কোম্পানি ও চাকরির দাতার সাথে যোগাযোগ, আর একটা হচ্ছে কেরিয়ার সম্পর্কিত তথ্য শেয়ার। তোমরা চাইলে এখন থেকে লিঙ্কডইন ইউজ করতে পারো। এটা কিন্তু একটা ভালো, অন্যান্য যত সামাজিক নেটওয়ার্ক আছে তার থেকে এই লিঙ্কডইনটা অনেক ভালো। তো যদিও এই লিঙ্কডইন খুলতে একটু এখন প্যারা, অনেক ভেরিফিকেশনের প্রয়োজন হয়। তারপর কি? তারপর এখানে একটা উদাহরণ আছে, আমি লিঙ্কডইনে সিভি আপলোড করেছি, এখানে ওখান থেকে ইন্টারভিউ কল পেয়েছি, এর একটা উদাহরণ। তো এই তো ছিল এই তো ছিল তৃতীয় অধ্যায়ের পাঠ। পাঠ কত? এই যে পাঠ 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 সো এই তো 19 থেকে 22 পর্যন্ত পাঠ। তো দ্যাটস ইট ফ্রম টুডে। সো ভালো থাকো, সুস্থ থাকো, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য রইল অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।